বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আর 2-3 দিন পরে আমাদের মুসলমানদের খুশির এবং ত্যাগের যে ঈদ, কোরবানি ঈদ, সেই ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য আমি গোটা সারা বাংলাদেশের সকল মুসলিম ধর্মপ্রাণ মুসলমান সবাইকেই আমি অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক। এবং অন্যান্য ধর্ম যারা এদেশে বসবাস করেন সবাইকেই আমি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি লক্ষ্য করছি যে কিছুদিন থেকে জনাব আমাদের দেশের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় তিনি 3 মাসও হয়নি, মানে তিনি ক্ষমতায় কেবল আসছেন। তো তিনি আসলে এই দেশটাকে আমি জানি না কে কি মনে করে, আসলে তো সবাই তো আর ওই যে বিএনপিকেই পছন্দ করে এমন তো না, এর ভিতরে অন্যান্য মতাবলম্বী লোকজন থাকে আর কি। তো তারপরেও আমি দেখেছি যে তারেক রহমান, জনাব তারেক রহমান এবং তার পরিবার এই বাংলাদেশটাকে তার বাবা মার যে সুন্দরভাবে বাংলাদেশের মানুষগুলিকে ভালো রেখেছিল সেটাই তিনি করে যাচ্ছিলেন। সবার সঙ্গে সরল মনে তিনি একজন প্রধানমন্ত্রী হয়েও মানুষের সাথে যেভাবে আন্তরিকভাবে মানুষের সাথে মিশে যাচ্ছিলেন এবং এদেশকে একটা দেশটাতে যে একটা গর্তই পড়ছে সেই গর্ত থেকে টেনে তোলার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তিনি কিন্তু এটা যখন বিরোধী পক্ষ যখন তারেক রহমান স্যার অনেকবার বলছেন যে সংসদে এই সমাধানগুলি সমাধান হতে পারে, সে বিরোধী দল যারা আছে তাদের সবাইকেই বলেছে। তারা বলে, এক সময় বলে, আবার পরবর্তীতে এই পেছনে এই হটকারিতা, সে অস্থিতিশীলতা বিভিন্নভাবে আবার শুরু করছে। তার উপর আবার যোগ হয়েছে দুঃখজনক এগুলি। তার উপর আবার যোগ হয়েছে যে পশ্চিমবাংলায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর এই যে একটা মানে বিজেপির যে একটা নরেন্দ্র মোদীর এক চামচা যে ওখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করতেছি যে বাংলাদেশের অস্থিতিশীলতাটা বৃদ্ধি পেয়েছে। তো এর মধ্যে কিছু কিছু তো রাজনীতি আছে আর কি, মানে এক একটা আঙ্গিকে এক এক ধরনের ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে একটা বিপদে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে, তথা বিএনপিকে একটা বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো
প্রথমে আমি বলি যে এই যে কাঁটাতারের ওপারে ইন্ডিয়া, যে পশ্চিমবাংলা, এর মুখ্যমন্ত্রী যখনই হলো এই নরেন্দ্র মোদীর চামচা, তারপর থেকে সে এই মুসলমানদের তো ওখানে তো ওই ওই কাঁটাতারের ওপারে তো অত্যাচার করতেইছে, প্লাস বাংলাদেশে যারা, আমি বলবো যে ওই ওই তাদেরই দোসর, তাদেরই কিছু সম্প্রদায় আমাদের দেশে তো আছে। কারণ সব সম্প্রদায়ই যে মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে এমন তো না, এটা তো আমরা দেখতেছি। কারণ আমাদের কথাগুলি শুনলে অনেকে বলবে যে এ বেশি বেশি বলে, আসলে তা না। আমাদের দেশে অনেকেই আছে যারা চায় যে বাংলাদেশ না থাকুক, বাংলাদেশটা ওদের করদরাজ্য হোক, এটা চায়। তো এই সম্প্রদায়কে আমি আগেও বিশ্বাস করিনি, এখনও করি না। আমি যতদিন বেঁচে থাকবো আমি করব না এটা। আর ততদিন বাংলাদেশের এই সমস্যাগুলি সমাধানও হবে না। তো তাদের একটা খেলা তো আছেই আর কি। তাদের যে এখানে হাতগুলি রয়েছে, হাতগুলি মানে তাদেরই সম্প্রদায়ের যারা আছে, তারা এক সময় আমি দেখেছি যে বিএনপিকে তারা ভোট দিয়েছে, কিন্তু তারা আবার শুরু করছে আবারও একটা মানে অস্থিতিশীল করার জন্যে। ওরা বিএনপিকে যে ভোটটা দিয়েছে, এই ভোটটা দেওয়ার পিছনেও একটা উদ্দেশ্য ছিল। কারণ ওই যে ডাক্তার ইউনূসের সময় যে গভর্নমেন্টটা ছিল, তো তখন তো ওই ইউনূস সরকার যে গভর্নমেন্ট ওই ভারতকে খুব একটা পাত্তা দিত না, যেভাবে ওটাকে অ্যাভয়েড করতো। তো এই যে ইন্ডিয়ার যে একটা মায়ের প্যাস, একটা ভারতের যে একটা মায়ের প্যাস আছে, এই জিনিসটা আমার দেশের সরকারকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওরা যে গেমটা খেলে, এই গেমটা মারাত্মক একটা গেম, যেটা আমরা জানি, হয়তো আমাদের ছোট দেশ, আমরা জানি, কিন্তু আসলে আমরা অনেক সময় কিছু করে উঠতে পারি না, কিন্তু পারতে হবে। তারা প্রথমত যে ইউনূসের যে গভর্নমেন্ট ছিল তখন পারে নাই, কয়েকবার চেষ্টাও করছে কিন্তু পারে নাই। তো এখন তারা বুদ্ধি করছে, ওরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। আবার এর আগে হাসিনাকে দিয়ে আগাইছে, অনেকে দিয়ে আগাইছে, এভাবে যুগ যুগ ধরেই আমি দেখতেছি যে এটা আমার বয়স থেকে দেখতেছি ওরা এই বাংলাদেশকে তাদের একটা করদরাজ্য করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে। তো এখন কি করলো যে ইউনূসের সরকারের সময় তো এটা পারেনি, সারাদিন ইউনূসকে গালাগালি করতো। তারপরে করলো কি, বুদ্ধি করে এই বিএনপি ক্ষমতা, ওরা কিন্তু যোগ বিয়োগ করে দেখছে যে অন্যরা ক্ষমতায় আসলে সহজে এদেরকে টলানো যাবে না। তখন কি করলো, তখন এই বিএনপি নিজের বিজয়ী হওয়ার সামর্থ্য আছে, তার তদুপরি এই বিএনপিকে জেতানোর জন্য ভারত তখন ওই মুহূর্তে সহযোগিতা করছে। এটা করার পেছনে এটা ভাবেন না যে ভারত আমাদের বন্ধু হয়ে গেল, বিএনপির বন্ধু হয়ে গেল, এটা তা না। এটা হচ্ছে দাবার চালের মতো। তারা বিএনপিকে ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করছে এই জন্যে যে ওই বিএনপিকে আবার হচ্ছে কিছুদিন বিএনপিকে রাখার পরে আবার বিএনপিকে হটায় দিয়ে আবার আরেকটা ওই তাদের যে মেইন দোসর শেখ হাসিনা বা তাদের দল, তাদেরকে নিয়ে আসার একটা চেষ্টা। এই যে গেমগুলি একের পর এক খেলে যাচ্ছে, এটা বিএনপি সরকারকে খুব গভীরভাবে চিন্তা করা দরকার।
তারই অংশ হিসাবে আমরা দেখতেছি বাংলাদেশে এই যে এই সম্প্রদায়ের ভিতরে ভিতরে প্রত্যেকেরা এই সম্প্রদায়ের ভিতরে তাদেরই দোসররা বিভিন্ন জায়গায় তারা চুপচাপ থেকে তারা এই বিভিন্ন জায়গায় আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এবং অপেক্ষায় আছে কবে বাংলাদেশটাকে এই বিএনপিকে আবার হটায় দিয়ে আরেকটা ঝামেলা পাকায় দিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করা। তার জন্য আমরা দেখলাম এবার কোরবানি ঈদে তারা গরু দিল না, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলল, বর্ডারে বিজিবি এবং বিএসএফের মধ্যে গুলি বিনিময় হলো, এগুলি তো আছে আর কি। তো এই একটা বিষয়। আর আমার দেশে তাদের যে আমার দেশের যে সারা দেশের যে একটা অস্থিতিশীল করার যে একটা মানে যে পরিকল্পনা সেটা চালায় যাইতেছে, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি বুঝি না, আমার একটা ছোট্ট দেশ বাংলাদেশ, থাইল্যান্ড একটা ছোট্ট দেশ, সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, ওই নেপাল একটা ছোট্ট দেশ, ভুটান একটা ছোট্ট দেশ, ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি, একটা ছোট্ট দেশ। তো সেখানে তো এরকম আমার কথাতে বিএনপির নেতৃবৃন্দ হয়তো রাগ করবেন বা মন খারাপ করবেন নেতাকর্মীরা, যে তাদের দেশগুলিতে, আমি যাদের দেশগুলো বলি, তাদের তো ওইখানে সেখানে এই রাবাইসার মতো যে এই যে হত্যাটা হলো, বীভৎস একটা মানে হত্যাকাণ্ড, এটা শুধু তো একটা রাবাইসাকে হত্যা করা হলো এটা না, আরও বহু এরকম ঘটনা ইতিপূর্বে ঘটছে, যেটা আমি নিন্দা জানাইতেছি। যদিও আমিও জাতীয়তাবাদী দলের আদর্শিত এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত, তারপরেও আমাকে একটু বিপক্ষে বাঁকা হয়ে কথাগুলো বলতে হচ্ছে, তাছাড়া আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি একদিন বলেছিলাম, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তালপট্টি দ্বীপ নিয়ে একটা এই ইন্ডিয়া ভেজাল করছিল ওই সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন তালপট্টিতে যেয়ে নিজের দ্বারা থেকে সে তালপট্টিকে রক্ষা করে। তো ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে না। তো এই একটা বিষয়। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ধর্ষণগুলি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, এর 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 পিছনে তো একটা কারণ আছে। যেখানে জনাব তারেক রহমান সবার সাথে নিজের ভাই বন্ধুর মতো জনগণের সাথে মিশে যাচ্ছেন, এটা আমাদের বিরোধী দলগুলোর সহ্য হচ্ছে না, আমার পার্শ্ববর্তী দেশেরও সহ্য হচ্ছে না, আরও অনেকেরই সহ্য হচ্ছে না। এগুলি যে দেখতেছে যে তারা দেখছে যে তারেক রহমান যদি এভাবে এগোতে থাকে তো তারেক রহমান একসময় অনেক ওপরে চলে যাবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে, বিএনপি একসময় অনেক একটা ভালো জায়গায় চলে যাবে। এটা এই আমাদের বর্তমান যে বিরোধী দল আছে, সে এনসিপি বলি, জামায়াত বলি বা অন্যান্য দল বলি, এরা এই বিএনপির পিছনে লাগছে আর কি। তো এটা তো আছেই। আর এর মধ্যে আবার দেখলাম যে ডাক্তার জাহিদুর রহমান, যিনি একজন সাংবাদিকও, তিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি সেদিন আজ থেকে 8-10 দিন আগে একটা
টিভিতে একটা 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 ব্রিফিং করলেন। বলতেছেন তিনি যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে আনা যেতে পারে, মানে এটা একটা মানে সে একটা গণতান্ত্রিক উপায়ে কথাটা বলছে যে তাকে নিয়ে আসা যেতে পারে। তার নিয়ে আসার পরে এখানে তার সে আইনের সহযোগিতা পেতে পারে এবং সহযোগিতা নিয়ে সে যদি নির্দোষ হয় তো সে নির্দোষ প্রমাণিত হবে এবং দোষী হলে তার শাস্তি বিধান হবে। তো আমি বলতে চাই যে এই ধরনের যারা উপদেষ্টা বা কারা এই ধরনের বুদ্ধিগুলি দেয়, সে যে ফ্যাসিস্ট হাসিনা এই দেশটাকে 17 বছর 20 বছর নাকানি জুবানি খাওয়াইছে, এদেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, মিলিয়ন মিলিয়ন ডলার এখানে নিয়ে গেছে, যার রেশ আমরা কাটা উঠতে পারতেছি না। আমাদের বিদ্যুতের সমস্যা, আমাদের তেলের সমস্যা, আমাদের রেমিটেন্স সমস্যা, আমাদের টাকার মান এতটাই নিচে নেমে গেছে, খারাপ অবস্থা, যার ফলে জিনিসপত্রের মূল্য তো অনেক বেশি। এই ছাপারগুলি এখন জনগণকে দিতে হয়। তো আমি এটাই বলবো যে ডাক্তার জাহিদ বলতেছে যে হাসিনাকে দেশে নিয়ে আসে, মানে সে যে একটা আসামি, তার কথার মধ্যে মানে মনেই হয় না যে হাসিনা একটা খালি স্বৈরাচার না, একটা বিশাল একটা স্বৈরাচার, যার দ্বারা এত এত মানুষ গুম হয়েছে, এত টাকা লুটপাট হয়েছে। আজকে দেশের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী এবং ইন্ডিয়া দায়ী। সেই হাসিনাকে এইভাবে তো ডাক্তার জাহিদের কথা বলা ঠিক হয়নি, আমি মনে করি। তাকে কথা বলতে হবে এইভাবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা সরকার আছে, নির্বাচিত একটা সরকার আছে, সে দোষী, এটা পৃথিবীর সবাই জানে। হাসিনা একজন ফ্যাসিস্ট এবং সে দোষী। তাকে ইন্টারন্যাশনাল আইন যে তার বিচার হচ্ছে, সেই বিচারেতে তার মৃত্যুদণ্ড রায় হয়েছে, তাহলে তাকে সে একজন আসামি হয়ে তাকে এইভাবে কথা বলার তো কোনো মানে মায়া দরদ করে কথা বলার তো কোনো দরকার নাই। তাকে অন্যান্য আসামি শেখ হাসিনাকে আমরা দেখছি যে বিদেশ থেকে অন্যান্য আসামিদেরকে যেভাবে নিয়ে আসছে বাংলাদেশে, নিয়ে এসে বিচার করছে, ঠিক হাসিনার বিচারটা ওইভাবেই হতে হবে। এই হাসিনার বিচার যতদিন না হবে বাংলাদেশের এই স্থিতিশীল আসবে না। আপনারা কে কোন পক্ষ নিচ্ছেন আমি জানি না, কে হাসিনার পক্ষ নিচ্ছে আর কে নিচ্ছে না এটা জানি না, তবে হাসিনার বীজগুলি কিন্তু গোটা বাংলাদেশের ছড়ায় আছে কিন্তু। আর এই হাসিনার বীজগুলি যে হাসিনার যে রেখে যাওয়া চামচার বীজগুলি, এই বীজগুলি কিন্তু বিভিন্ন দিকে খেলতেছে, কখনো জামাতের হয়ে খেলতেছে, কখনো ওই এনসিপির হয়ে খেলতেছে, কখনো বিএনপির হয়ে খেলতেছে। অতএব হাসিনা যতক্ষণ না মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলি চলতেই থাকবে। আমি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে এই বিষয়টা আরও গভীরভাবে চিন্তা করার জন্য বলতেছি যে সে একজন আসামি, তাকে ইন্ডিয়ার সাথে বিনিময় করে তাকে নিয়ে আসতে হবে এদেশে। একজন আসামি, নোংরা আসামি, মৃত্যুদণ্ডের আসামি, তাকে এদেশে ঠিক আসামিকে যেভাবে নিয়ে আসে সেইভাবে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এসে তার অপরাধের শাস্তি দিতে হবে, এটাই মনে করি। এবং তবেই এই বাংলাদেশে এই স্থিতিশীল একটা অবস্থা তৈরি হবে। আর যদি বিএনপি হোক আর জামাত হোক আর এনসিপি হোক, যেমন সেদিন এনসিপিরও নেতা বলল যে আমাদের দলে যদি আওয়ামী লীগ আসে আমরা লিব, তো এরকম করলে তো হবে না। এরকম করলে
এগুলি করলে কিন্তু হবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে না, এবং হচ্ছে বাংলাদেশের ওই কখনোই এই যে দেখতেছেন না যে প্রত্যেকটা জায়গায় খারাপ অবস্থা, মনেই হয় না যে আইন শৃঙ্খলা অবস্থায় আছে দেশ। তো এই জিনিসটা ওইভাবে না বলে ডাক্তার জাহিদ, উনি একজন একটা শিক্ষিত মানুষ, উনি এভাবে কথা বলতে পারে না। উনি আসামিকে আসামির ভাষায় কথা বলতে হবে, নিয়ে এসে তার যে অপরাধ করছে, যত মানুষকে খুন করে ফেলছে, তার অর্ডারে যে কত মানুষ খুন হয়েছে, কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, 20টা বছর বিএনপি সাফার করছে। তো কথাগুলি বুঝে বলতে হবে, এবং তাকে কি করে দেশে নিয়ে আসা যায়, বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যম দিয়ে একটা আসামিকে যেভাবে নিয়ে এসে তার রায় কার্যকর করে ফেলতে হবে। তবে এই দেশ স্থিতিশীল হবে, আর তার জীবাণুগুলা রেখে দিয়েছে, এই জীবাণুরা খেলতেছে সব দিকে, কখনো বিএনপির হয়ে খেলতেছে, কখনো জামাতের হয়ে খেলতেছে, কখনো এনসিপির হয়ে খেলতেছে, যখন যেটা সুযোগ পাইতেছে খেলতেছে। খেলতে এক সময় এই যে যেমন এনসিপির অবস্থাটা খারাপ হয়েছে, ওই যে ওরা তাদের এই যে ভুলগুলির কারণে। জামাত একসময় আওয়ামী লীগের সাথে বেশি খাতির করলো, জামাতের অবস্থা খারাপ হয়েছে। বিএনপিকে আমি বলবো যে আপনি পররাষ্ট্র নীতিতে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখেন, সেটা হতে হবে, আমি আগেও বলছি, পূর্বে বলছি যে মর্যাদাপূর্ণভাবে সম্পর্ক ইন্ডিয়ার সাথে, শুধু না পাকিস্তান থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ইন্ডিয়া, ভুটান যা আছে প্রত্যেকটা দেশ মর্যাদাপূর্ণ উপায়ে সম্পর্ক রেখে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। কিন্তু আমার দেশকে তুচ্ছ মনে করে এই দেশটাকে একটা বিশৃঙ্খলার মধ্যে, আমি তো মনে করি যে তাদের রাজনীতির চাইলে বাংলাদেশ আজকে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তা আমার দেশের সরকারকে এটা বুঝতে হবে, বিএনপিকে এটা বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ভিতরের যে জনগণের নিরাপত্তা, জনগণের যে শৃঙ্খলা, দেশের উন্নয়ন, ওই যে বললাম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই যে ভুটান, নেপাল, ওরা একটা ছোট ছোট দেশ, কত শান্তিতে বসবাস করতেছে তারা। সেখানে ডলারের দাম আছে, আমাদের দেশের ডলারের কোনো, আমাদের দেশের তাদের ওখানে তাদের যে কি বলে, তাদের দেশের যে ডলারের ডলারের সাথে তাদের যে টাকা, আমরা যে টাকা বলি আর কি, তাদের এক এক দেশে এক একটা বলে, তাদের যে এই যে একটা সমন্বয়, খুব কাছাকাছি একটা সমন্বয় আছে ডলারের সাথে, যার ফলে তাদের দেশের দ্রব্যমূল্যের দামটা কম, আর আমাদের দেশের টাকার সাথে ডলারের ডিফারেন্সটা অনেক বেশি। তো এগুলি ঠিক করতে হবে, আর ঠিক করতে হলে বাংলাদেশকে তো উন্নতি করতে হবে। এই বাংলাদেশকে উন্নতি করতে দিচ্ছে না এই ভারত। তো তাহলে আমাকে যদি একজন শত্রু, মানে বন্ধুর পরিচয় দিয়ে শত্রু করে, আমাকে যদি পিছন থেকে ছুরি মারে, তা আমাকে তো আরেকজনকে সহযোগিতা নিতে হবে। তো আমি মনে করি যে যদি ভারত যদি আমাদের সাথে ডিস্টার্ব করে এভাবে, তারা যদি আমাদেরকে এভাবে ডিস্টার্ব করে, আমাদের দেশের স্থিতিশীলতা নিয়ে যে ক্ষতিটা করছে, তাহলে আমাদেরকে অন্য কোনো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এভাবেই তো পৃথিবী চলছে, আমাদের চীনের সাথে সম্পর্ক করতে হবে। আর ভারত যদি আমাদের সাথে
আমাদের সম্মান দেখা সেখানে সম্পর্ক হতে পারে, তারা তো সম্মান দেখে না, এই একটা বিষয়। আর একটা কথা বলি আমি জনাব তারেক রহমান স্যারকে, যে সেটা হলো যে আপনি যে মন্ত্রী পরিষদটা গঠন করলেন, আমাদের জনগণের কিছু যায় আসে না, আমরা জনগণের ভালো থাকতে চাই, আমরা জনগণের একটা নিরাপত্তা চাই, সে বিএনপি হোক আর যেই দলই হোক, দল হোক দল মত নির্বিশেষে আমরা একটা ভালো থাকতে চাই। তো ঘটনা হচ্ছে যে এই যে বিএনপি তার যে মন্ত্রী পরিষদটা গঠন করলো, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সে মন্ত্রী পরিষদে যে যে আমি দেখি যে মন্ত্রী পরিষদের বেশিরভাগই হচ্ছে এরা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের একটা অর্থনীতি উন্নতি করার জন্য, দেশের নিরাপত্তার জন্য যাদেরকে মিনিস্ট্রি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আমি তো দেখি না যে প্রধানমন্ত্রীকে একটা ভালো উপদেশ দেওয়ার মতো একটা মন্ত্রী আমি দেখি না, খুব একটা মানে যে তাদের আছে দেখি না। তো এইরকম এই ধরনের একটা মন্ত্রী পরিষদ নিয়ে জনাব তারেক রহমান মনে প্রাণে যতই চান যে দেশটা ওপরের দিক যাবে, কিভাবে যাবে আমাকে বলেন তো দেখি। এই যে যে মন্ত্রীগুলি করছেন আপনি, এর মধ্যে বেশিরভাগই তো অল্প বয়সী সব ছেলেপেলে, এরা এরা আপনাকে কি বুদ্ধি দিবে? মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে বুদ্ধি দিবে, কাজ করবে, আপনাকে সহযোগিতা করবে। তারা আপনাকে কি সহযোগিতাটা করতেছে আমি তো বুঝতেছি না। তারা তো কথাই বলতে জানে না, তারা আপনার সাথে কথা বলে না, আপনার সাথে চামচামো করে। মন্ত্রী পরিষদের সবগুলি আপনাকে সন্তুষ্ট রাখার জন্যে চামচামো করে। তে যদি চামচামো করে, চামচামো, হ্যাঁ, বিএনপির মতো একটা দল, যে দল নিজের ওপরই দাঁড়ায় থাকে, 17-20 বছর নিজের ওপর দাঁড়া থেকে কারোর উপর নির্ভর না করেই সংগ্রাম করে গেছে। আপনি নিজেও সংগ্রাম করছেন, বিদেশে বসে আপনি নিজেও দেশের এই বিএনপি যাতে বিএনপি যাতে মানুষের সেবা করতে পারে সেজন্য আপনি রাজনীতি করে গেছেন। তো এখানে এসে যে যাদের যে ছেলেপেলেগুলো যে দেওয়া হলো, তার মধ্যে 2-1 প্রবীণ, বাকিগুলোই হচ্ছে এই যে নূর হোসেন নুরু নাকি, ও তো আমি মন্ত্রী হওয়ার পর তার মুখে কোনো কথা শুনি নাই আজ পর্যন্ত। এই যে বাগাতিপাড়া যে একটা মন্ত্রী, কি নাম যেন, শারমিন, ফজলুর রহমান পটলের মেয়ে, একে এত বড় একটা মানে দপ্তর দেওয়া হলো কেন? সে সে কি এমন হচ্ছে সমাজ কল্যাণ বিষয়ে কি জানে সে? আমি কিন্তু কারো ওই যে তাকে ছোট করে যে অন্যের ভালো করার জন্য আমি বলতেছিলাম, সে আপনাকে সমাজ কল্যাণ ব্যাপারে কতটুকু সহযোগিতা করতেছে আমি তো এটা মাথায় ঢুকে না। প্রত্যেকটা জায়গায় শুধু ঠেলাঠেলি চলতেছে। আচ্ছা, তারপরে এই যে আরও কয়েকটা মন্ত্রী দেখি, স্বরাষ্ট্রমন্ত্রী বানালেন সালাউদ্দিন, এই লোকটা সে যখন বিরোধী দল ছিল ভালো ভালো ব্রিফিং দিছে, আন্দোলনে ব্রিফিং দিছে। একবার ব্রিফিং দিতে যায় তো সে ইন্ডিয়া যা পালাইছিল নাকি, ধরে নিয়ে গেছিল। তো সে স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি? স্বরাষ্ট্রমন্ত্রী সে একটা ভালো কাজ আমি খালি দেখলাম, যে বর্ডারে বিজিবি সেদিন একটা ফাইট দিছে, এটুকুই। স্বরাষ্ট্রমন্ত্রী এমন হতে হবে যে সেখানে বাংলাদেশের যে জনসংখ্যা বেশি, এখানে কেন হচ্ছে প্রায়ই হচ্ছে খুন ধর্ষণ এগুলি হবে। এই কথাগুলি আমি জাতীয়তাবাদী দলের
আম, আমি একজন এজিএস ছিলাম। আমি তৃণমূল পর্যায় থেকে শুরু করে ছাত্রদল আমি অনেক কিছুই করছি। আমার খারাপ লাগে যে এই দলের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এই দলকে যে একটা ডুবানোর চেষ্টা করা হচ্ছে, এটা হয়তোবা জনাব তারেক রহমান এখন বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি যে দেশটাকে সুন্দরভাবে আপনার যে একটা সম্মান এটা বৃদ্ধি পাচ্ছে, এটা অনেকে সহ্য হচ্ছে না। এটা কিন্তু বিভিন্ন দিক থেকে, শুধু একদিক থেকে না, বিভিন্ন দিক থেকে আপনাকে মানে ডুবানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনি যদি ডুবে যান তো বিএনপি যে 20টা বছর ধরে যে ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে যেখানে আসলো, বিএনপিরও ক্ষতি হয়ে যাবে। এই যে ছোট ছোট বাচ্চা, যে রাইসা, এর বয়স 6-7 বছর, আমরা যেটা শুনলাম টিভিতে। তো অতটুকুন বাচ্চাকে যে যে মানে খুন করলো যে লোকটা, এত বড় সাহস পায় কোত্থেকে? সে নেশাখোর হোক আর যাই হোক, সে এত বড় খুন করার তো অবশ্যই পেছনে কোনো কারণ আছে, অবশ্যই কোনো কারণ আছে। টাকা দিয়ে হোক, যেভাবে হোক তাকে। তাছাড়া ওই এত বড় একটা নৃশংস খুন ছোট্ট একটা বাচ্চাকে কেন করলো? একটা ভায়োলেন্স তৈরি করার জন্য এটা করছে বাংলাদেশে। আর এই ভায়োলেন্সের অপবাদটা পড়বে বিএনপির উপরে ঘাড়ে। এটা তো আমরা চাই না। কোনো ভায়োলেন্স, কোনো অপবাদ তারেক জিয়া বা বিএনপির কোনো একটা নেতা, ছোট্ট কর্মীর ওপরও যাতে না পড়ে, এটাই তো আমরা চাইব। তো এই যে র্যাবের কথা বলি, র্যাব একটা পর্যায়ে যায়, র্যাব বিএনপির সময় তৈরি হয়েছিল, তখন র্যাব কিন্তু একটা সুন্দর সিস্টেম ওয়াইজ আইনগতভাবে কাজ করে যাচ্ছিল। তা আমি দেখেছি তো। এই র্যাব পরে নষ্ট করে দিয়ে গেল স্বৈরাচার হাসিনা। তো এই র্যাবটাকে যদি সংশোধন করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? এই র্যাবের ভয়ে ওই যে নেশাখোর হোক আর ওই যে গুন্ডা বাহিনী হোক, একটা মেয়েকে বা একটা জায়গা লুটপাট বা ধর্ষণ এগুলি করতে ভয় পাইতো তো। র্যাবের নাম শুনলে তো ভয় পাইতো। তো কিছু কিছু বিষয় তো কঠোর হতে হবে। কারণ আমি দেখতেছি যে পুলিশ আমার দেশের যে পুলিশ শুধু ওই, আমি দেখি যে পুলিশের কাজটা কি, ওই এখানে ডিউটি করা লাগবে, সে ডিউটি করতেছে। এখন ডিউটির তো একটা ধরন আছে, ডিউটির একটা ধরন আছে। আমি মন থেকে একটা অপরাধীকে ধরবো, আমি মন থেকে একটা অন্যায় করতে দিব না, এটা এক ধরনের ডিউটি। আর আমি ডিউটি করতেছি, নামে মাত্র ডিউটি করতেছি, যে যা হয় হোক গা, আমি নামে মাত্র ডিউটি করতেছি। পুলিশ তো এভাবে ডিউটি করতেছে। আর যার ফলে এটা কিন্তু বাংলাদেশের মতো শয়তান, আমি আমার নিজের দেশের লোকে আমি আসলে গালি দিতে চাই না, বাংলাদেশের মতো মানে বদ প্রকৃতির মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর আছে কিনা আমার সন্দেহ। যদিও এটা মুসলিম কান্ট্রি, কিন্তু এখানকার ছেলে, যুবক থেকে শুরু করে প্রত্যেকেই এতটাই বদ, টাকা পয়সা এভরিথিং সব কিছুর জন্যে এরা যা ইচ্ছা তাই করতে পারে। শুধু বাংলাদেশে না, বাইরের দেশেগুলো যারা আছে বাঙালিরা, ওখানে যাওয়া দুষ্টামি, শয়তানি, বদমাশি, গুন্ডামি এগুলি করে। তো এদের জন্য এই পুলিশ দিয়ে তো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন ধরে কি করলেন? আমি তো বারবার বলতেছি এই পুলিশ দিয়ে হবে না। আমি সেদিনও বললাম একটা ভিডিওতে যে এই বিজিবি দিয়ে হবে না, এই সেনাবাহিনী দিয়ে হবে না। যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী হয়তো বা বিএনপিকে
হেল্প করছে কি করছে সেটা আমার দেখার দরকার নাই। কোন বাহিনী বিএনপিকে হেল্প করলো না করলো ওটা তো আমার দেখার দরকার নাই। এখন যদি সেনাবাহিনী আমাকে একটু হেল্প করে বা পুলিশ আমাকে একটু হেল্প করে, তা আমি পুলিশকে কিছু বলবো না, আমি সেনাবাহিনীকে কিছু বলবো না। এটা হলো, এই সেনাবাহিনী দিয়ে এই দেশের আত্মরক্ষা করা যাবে না, এই বিজেপিকে দিয়ে আত্মরক্ষা করা যাবে না, এই পুলিশ দিয়ে ওই রাইসাকে রক্ষা করা যাবে না। ঠিক এইগুলি স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ঠিক করতে হবে। তো এই একটা বিষয়, এগুলি দ্রুত অর্থনীতি উন্নয়নের পাশাপাশি বিএনপির যে সম্মান সেটা রক্ষা করার জন্য, তারেক রহমানের নিজের সম্মান রক্ষা করার জন্য, সবারই সম্মান রক্ষা করার জন্য এবং দেশটাকে টিকায় রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মানে রিস্ক নিয়ে যেভাবে করে গেছিলেন, এটা তারেক রহমানকেও করতে হবে। আর তারেক রহমানকে আর একটু বলি, জনাব তারেক রহমানকে আর একটু বলি, আমার কথা শুনলে কেউ রাগ করতে পারেন, আমার কিছু বলার নাই। এই যে মন্ত্রী পরিষদ এবং যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল বিএনপির থেকে, এরা ট্যালেন্ট ছিল না, এরা রাজনীতি আন্দোলন করছে কিন্তু এরা সংসদে যে দেশ পরিচালনা করার মতো আমি দেখতেছি যে এরা ফিটনেস নাই, ফিটনেস একেবারেই কম। আর মন্ত্রী পরিষদের যারা আছে এরা শুধু ওই প্রধানমন্ত্রীর কী করে চামচামো করা যায়, প্রধানমন্ত্রীর ওই যে আমাদের জাইমা যে আমাদের মামনি, তার কী করে চামচামো করা যায়, এই মন্ত্রীর থেকে শুরু করে তার সচিব থেকে শুরু করে তার যে সরকারি আমলাগুলি পর্যন্ত চামচামো অলরেডি শুরু করে দিয়েছেন। এগুলি কি হচ্ছে? এগুলি দেশে কি হচ্ছে তা কি? এর জন্য তো আমরা বিএনপি করি নাই, এর জন্য তো অনেক ছেলেপেলে মারা যায় না বিএনপির। 30-35টা বছর বিএনপি করছি এই জন্য, এগুলি দেখার জন্য। আমি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমি রাজনীতি দেখছি, আমি খালেদা জিয়ার রাজনীতি দেখছি। দ্রব্যমূল্যের দাম কম ছিল, দেশে শান্তি ছিল। হ্যাঁ, তখনও সন্ত্রাসী হয়নি তা না, হয়েছে। একটা মাত্রা আছে, তো সে মাত্রার বাইরে চলে গেছে। আমি এই জন্য তারেক রহমানকে দোষ দিচ্ছি না, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে ভুলগুলি কোথায়। আপনি মন্ত্রী পরিষদ তৈরি করছেন, সেই মন্ত্রী পরিষদগুলিকে সো ট্যালেন্ট হতে হবে, চাকে তাকে দিয়ে তো হবে না। ওগুলি আপনাকে উল্টাপাল্টা বা ভুল বুদ্ধি দিলে তো এগুলো হবে না। তো এই মন্ত্রী পরিষদের এদেরকে আমি বলবো যে আপনি যারা ট্যালেন্ট, যারা বুঝে, যারা দেশকে রক্ষা করার মতো যাদের জ্ঞান বুদ্ধি আছে, তাদেরকে মন্ত্রী পরিষদে চেঞ্জ করে এগুলি ঠিক করেন। পাশাপাশি এই যে সন্ত্রাস, হত্যা, গুন্ডামো বাহিনী এই যে চলতেছে, প্রায় শুনি যে ওখানে মার্ডার, এগুলো তো করবে, ইন্ডিয়ার এজেন্টরা আসা করবে। এর আগে করে গেছে না, ইন্ডিয়ার এজেন্টরা আসা এই দেশের হিন্দুদের সাথে মিশে এগুলো করবে। তো ওই জামাত ইসলামও এখন ওদের সাথে মিল দিবে, কী করে তারেক রহমানকে হটানো যায়, বিএনপিকে হটানো যায়। এনসিপিরা তো করবে। তো ওরা কি চাবে যে বিএনপি থাকুক ক্ষমতায়? কতটা ভায়োলেন্স হয়েছে রাইসার ব্যাপারটা নিয়ে আমার বলতে তো আমার লজ্জা লাগতেছে, যদি আমার করার এখানে কিছু নাই, খারাপ লাগে এগুলি। যার যায় সে বুঝে। তো যদিও এখানে বিএনপির নেগলিজেন্সির অভাব নাই,
কিন্তু আমি বলবো যে ট্যালেন্টের সমস্যা ছিল, পুলিশের ভূমিকা ছিল না। পুলিশের মধ্যে একটা সংস্থা আছে না, গোয়েন্দা সংস্থা, আগে দেখেছি গোয়েন্দা সংস্থা এতটাই ট্যালেন্ট ছিল যে কোথাও কোনো একটা ক্রাইম হওয়ার আগে টের পেয়ে যেত, তার আগে ধরে ফেলতো, এবং পরবর্তীতে যে ক্রাইম করতো তাকে ধরে ফেলতো এবং হচ্ছে একটা পানিশমেন্ট হতো। তো আমি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানেরও আপনার ছোট ছিলাম, আমি দেখেছি যে কেউ অন্যায় করলে পানিশমেন্ট হতো, যার ফলে দেশে শান্তি ছিল। আর তখনকার দিনগুলিতে মানুষ তো এত বদ ছিল না, এখনকার মানুষগুলি প্রচণ্ড বদ, এতটাই বদ, তারা নিজের টাকার জন্য, স্বার্থের জন্য এতটাই বদ, এতটাই খারাপ, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যার ফলে আপনার এই সারাটা দিন চামচামা করে বেড়াচ্ছেন। তো বিএনপিকে এই যে দাবানোর জন্য, বিএনপিকে হটানোর জন্য, বিএনপির সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, বিএনপির যে যে উন্নয়নের জন্য যে আপনি তারেক রহমান যে স্যার যে আপনি যে উন্নয়নের জন্য চেষ্টা করতেছেন, এটাকে ইগনোর করার জন্য, ভায়োলেট করার জন্য চেষ্টা চালাচ্ছে। একটা তরফ থেকে না, কয়েকটা দিক থেকে চেষ্টা করা হচ্ছে। আর আপনাকে যারা আপনার পাশে থাকে তারা আপনাকে বোঝাচ্ছে যে স্যার এটা কোনো ব্যাপার না, এটা ইজি ব্যাপার, আপনার অনেক জনপ্রিয় আছে, আপনি জনপ্রিয়, আপনার এটা 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 বিষয় না, এটা এইগুলি এটা হয়, এরকম হয়, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। ওই একটা রাষ্ট্রনায়ক, একটা দল, তাকে ওই ডুবানোর জন্য যারা পাশে থাকে তারা বলে যে স্যার এটা কোনো ব্যাপার না, কিন্তু তারাই এক সময় ওই সরকারের কাল হয়ে দাঁড়ায়, সরকার প্রধানের কাল হয়ে দাঁড়ায়, ক্ষতি করে ফেলে। তো প্লিজ বলবো যে আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না, ভালো লাগে না এগুলি, তা ভালো কিছু দেখি না। তো আপনি চেষ্টা করতেছিলেন সবার সাথে আন্তরিকভাবে, যেভাবে সাধারণ মানুষের মধ্যে, বন্ধুর মধ্যে মিশে দেশের কৃষি উন্নয়ন থেকে শুরু করে পড়ালেখা, অর্থনীতি, জ্বালানি, খাল খনন থেকে শুরু করে প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যাচ্ছেন, কিন্তু অনেকেই তো চায় না, শুধু আপনার চামচামো করতে চায়। আর যারা বাইরে আছে তারা চায় যে কি করে এই সরকারকে ফেলে দেওয়া যায়। এটাই হয়ে আসতেছে বাংলাদেশে, বারবার হয়ে আসতেছে। অতএব আপনাকে আরও একটু সাবধান হতে হবে, আরও কেয়ারফুলি হতে হবে। আর আপনার যারা মন্ত্রী পরিষদের বিশ্বস্ত লোকগুলি এবং যারা বুঝে দেশ কীভাবে পরিচালনা করতে হয়, যাতে আপনাকে সঠিক বুদ্ধিটা দিতে পারে, যাতে দেশে স্থিতিশীল অবস্থা আসে, ধর্ষণ, খুন খারাপি এগুলি না হয়, দেশের সার্বভৌমত্ব ঠিক থাকে, দেশের যে সেনাবাহিনী, এদের সেই সেনাবাহিনী তো নাই বর্তমানে, এগুলি চেঞ্জ করতে হবে, ধীরে ধীরে ঠিক করতে হবে। আপনি প্রধানমন্ত্রী, কিন্তু আমি এখনও দেখি, আমি কোনো পক্ষ নিয়ে বলতেছি না, এখনও দেখি যে একটা রাষ্ট্রপতি, সেটা আমাদের দেশে, আমাদের দলের লোক না,
একজন রাষ্ট্রপতি সে তো আমাদের দলের লোক না। এরকম অনেক জায়গায় অনেক 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 সংস্থার মধ্যে আছে, অনেক অফিস আদালতে আছে যারা আমাদের দলের লোক না। আপনার জাতীয়তাবাদী দলের লোক না তারা। অনেক মহল্লা গ্রামে আছে যারা হচ্ছে আপনার দলের লোক না। তারা রাইসার মতো মানুষকে খুন করে ফেলতে পারে টাকার জন্য, আপনার ঘাড়ের মধ্যে দোষ চাপানোর জন্য, বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য। এই একটা তো চক্র আছেই যারা আমাদের বিরোধী অ্যান্টি। আর ভারতের থেকে তো ওরা বড় দেশ, ওখান থেকে ওদের এখানে এখানে টেকনোলজি পাঠা দিচ্ছে। আর হাসিনা কিছু বীজ রেখে গেছিলো, ওগুলা এই অস্থিতিশীলগুলো করতেছে। তো আমি এই ঈদের সময় এই কথাগুলি বলছি, অনেক কথা বলছি যে আসলে দলটাকে ভালোবাসতাম, বাসি। এই দলের আদর্শ এখনও শরীরের মধ্যে রয়ে গেছে, আছে। এই দলের ক্ষতি হোক এটা আমি চাই না। এই দলের জন্য খারাপ লাগে যারা কিনা এই দলের জন্য যারা চলে গেছে, মারা গেছে। এই দল কোনো কারো উপর ভরসা করে থাকে নাই কখনো আন্দোলন করার জন্য, আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনা কারো উপর ভরসা করে থাকে নাই। সেই দলটা আবার উঠবে, ওপরে যাবে, দল উন্নত হবে, দল উন্নত হবে। প্লাস সবার আগে বাংলাদেশ, আপনি বলেন সবার আগে বাংলাদেশটা হবে। বাংলাদেশের মানুষগুলি সুন্দর একটা ওই সেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ওই রকমভাবে তৈরি হবে। ছোট্ট ভুটান, ছোট্ট একটা ভুটান, সেখানেও কত সুন্দর। কোথাও তাদের ওখানেও কোনো ঝামেলা শুনি না। যত ঝামেলা সব বাংলাদেশের মধ্যে। এই ঝামেলার মধ্যে নানা দিক কারণ আছে, শুধু এটা বিএনপি না, নানা দিক থেকে এই ঝামেলা করা হচ্ছে। যেহেতু বিএনপির সুনাম হচ্ছে, এই সুনামটাকে নষ্ট করার জন্য এই যে মন্ত্রী পরিষদে কতগুলি ঢুকায় রাখা হয়েছে অন্য অন্য দলের। এরা এরা আমি একটা কথা বলতে শুনি না, যে প্রতিবাদ করতে শুনি না। আবার বিএনপির মধ্যেও যারা আছে মন্ত্রী পরিষদের মধ্যে, তারাও নাই যে তারেক রহমান আছে, উনি জনাব তারেক রহমান আছে, উনি সব ঠিক করে নেবে। একটা কথা হলো। আর যারা সরকারি কর্মচারী বলতে তো সবাইকেই বোঝায়, সেনাবাহিনী বলি, পুলিশ বলি, আর ওই প্রশাসন বলি, যেই বলি, এদের কার্যক্রম তো আমার মোটেই পছন্দ না। ওরা আপাতত দেশে আপনি প্রধানমন্ত্রী চামচামও করে যাচ্ছেন, সুযোগ পালেই একটা ঝামেলা পাকাবে। এই ঝামেলা যাতে না পাকাতে পারে, বিএনপিকে যাতে টলাতে না পারে, এই যে মন্ত্রী পরিষদ ঠিক করুন, এই যে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, এগুলি ঠিক করুন। দরকার মন্ত্রীগুলিকে ফেলে দেন, যে ভালো মন্ত্রী নিয়ে আসেন। আর যারা চামচামো করবে তাদের আগে ব্যবস্থা নেন। চামচামা বেশি হয়ে যাচ্ছে। আর গোয়েন্দা সংস্থা কি করে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, পুলিশ কি করে, দেখানো মাত্র খালি ডিউটি। যা আসি করতেছি, মন থেকে তো করে না। মন থেকে যদি করতো তাহলে এই ঘটনাগুলি ঘটে না। আরও অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, এগুলি যাতে আর না হয়। করে একবার বিএনপি 20টা বছর ছিল না, এবার হলে আর বাংলাদেশ, এই একমাত্র বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশকে ধরে রাখার মতো এই দল একটাই আছে, বিএনপি। এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অতএব বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশকে ভালোবাসতেন, বেগম জিয়া যেমন ভালোবাসতেন, তারেক রহমানও ভালোবাসেন, কিন্তু আপনাকে আরেকটু স্ট্যান্ডফুল, শক্ত হতে হবে।
হয়ে এই দেশটাকে ভালোবাসবেন, উন্নত করবেন। আর এই যে আপনার যে উপদেষ্টাগুলি, তাদের কথাবার্তার ধরন কীরকম আমি তো বুঝলাম না। আসামিকে সম্মান দিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। যে আসামির কারণে আমরা আজ পর্যন্ত সাফার করতেছি, আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হচ্ছে অশান্তির মধ্যে আছি। তাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসেন, সে আসামি, তাকে ধরে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে তার শাস্তি দেন, তার মৃত্যুদণ্ড দেন। এখানে তার যে জীবাণুগুলো আছে সব শেষ হয়ে যাচ্ছে। ওই আওয়ামী লীগের প্রয়োজন আছে রাজনীতি করার জন্য, ইন্ডিয়াকে আমার প্রয়োজন আছে রাজনীতি করার জন্য। এগুলি বাদ দিতে হবে। বাদ না দিলে এরাই একসময় ব্যাক করে আসে আবার হচ্ছে আপনার এই বিএনপিকে শেষ করে দেবে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। ঘটনা হচ্ছে যে কেয়ারফুল। জনাব তারেক রহমান স্যার, আপনার বাবা ভালো মানুষ ছিলেন, আপনার মা একজন ভালো মানুষ ছিলেন, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। আপনি নিজেও ভালো, আপনি সরল মানে দেশের লোকগুলিকে ভালোবাসেন। এই সরলতার সুযোগে এই কাজগুলি করে যাচ্ছেন। আপনাকে আরও একটু শক্ত হতে হবে। বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকেও একটু বুঝতে হবে, এগুলি ঠিক করতে হবে। যারা কিনা 30-40 বছর ধরে বিএনপি করে আসছে তাদের কোনো মূল্যায়ন নাই, এটা তো হতে পারে না। কোথাকার কোন আমলা, কোথাকার কোন সচিব, কোথাকার কোন কে এসে চামচামো করে সুযোগ সুবিধা দিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। বিএনপির ছেলেপেলেরা আজকে 30-40 বছর ধরে বিএনপি করতে করতে অনেকে বুড়া হয়ে গেছে। তাদের মূল্যায়ন তো করতে হবে। তারাই আপনাকে রক্ষা করবে, তারাই এই বিএনপিকে রক্ষা করবে, এই দেশকে রক্ষা করবে। আওয়ামী লীগের দরকার নাই, ওই জামাতকেও দরকার নাই, ওই ইয়াকেও দরকার নাই। এই যে বললো যে হাসিনাকে নিয়ে আসতে, হাসিনা এই দেশে আসে যদি জেলের মধ্যেও থাকে তখন তারও যে জীবাণুগুলি চামচাগুলো আছে না বাংলাদেশে, অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আছে। তারা এখনও এসপিডিসি আর সব জায়গায় আছে। তাদের আমলে তো অনেকে চাকরি দিয়ে গেছে না, আছে তো। তারা কি করবে? হাসিনা যখনই দেশে এসে কোনো জেলের মধ্যে থাকবে তখনই হচ্ছে একটা সাহস পাওয়া যাবে। সাহস না, মিছিল মিটিং শুরু করে দেবে। এখনই যেভাবে ডিস্টার্ব করে তখন কি হবে? ডাক্তার জাহিদকে আমি বলি, তখন কি হবে? উপদেষ্টা ডাক্তার জাহিদ, তখন এনসিপি, জামাত, এই আওয়ামী লীগ এক হয়ে যাবে। 3টা দল এক হয়ে যাবে। 3টা সবাই ওই প্রথম মনে হয় যে হবে যে ওই আওয়ামী লীগ মনে হয় আমাদের সাথে আছে, এরা আমাদের সাথে নাই। ওরা তখন এক হয়ে তখন কী করবে? বিএনপিকে হটাও। সব দল মিলে ওই আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি আরও যারা আছে, আপনার মন্ত্রীর মধ্যেও যারা আছে অন্য দলের, তারা সব এক হয়ে যায়, বলবে যে তারেক রহমানকে হটাও, বিএনপিকে হটাও। তো এই জন্য তো রাষ্ট্র গঠন করা হয়নি। জনগণ তো এই জন্য তো ভোট দেয়নি। জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে দেশের ভাত কাপড়ের অধিকারের জন্যে। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ হবে, 31 দফার উপরে বাংলাদেশ উন্নতি করবে। এই জন্যই তো ওই আসামিকে সম্মান দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানে আসলে তখন এখানকার যারা চামচার আছে, যখন ওই যে কাছে চলে আসবে, তখন আমার দেশে চলে আসছে, তখন একটা সাহস পেয়ে যাবে, আন্দোলন শুরু করে দেবে। কার পিছনে আন্দোলন করবে? সরকারের পিছনে। ওরা করবে, জামাত করবে, এটা সবাই করবে বিএনপিকে হটানোর জন্য। তো চিন্তা ভাবনা করে দেশ চালাতে হবে। আমি আমাদের সম্মানিত
জনাব তারেক রহমান স্যারকে আবারও ধন্যবাদ জানাই এবং বিএনপির নেতাকর্মীদেরকে আমি সম্মান জানাই, ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানাই এবং বিএনপির প্রত্যেকটা কর্মী, সে হোক 17 বছর, হোক 15 বছর, হোক 40 বছর, যারা বিএনপির জন্য ত্যাগ করেছে, জীবন শেষ করে দিয়ে গেছে, যারা বেঁচে আছে, তাদের দেখলেই হবে, তাদেরকে দেখতে হবে। হ্যাঁ, বাংলাদেশের যে 20 কোটি মানুষ সবাইকেই দেখতে হবে, কিন্তু এই লোকগুলা যারা বিএনপির জন্য, আদর্শের জন্য লড়াই করে গেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করলে এরাই একসময় আবার এই বিএনপিকে রক্ষা করবে। আর যারা বিএনপির মধ্যে যারা যেখানে যাওয়ার উপযুক্ত, এখন একটা ছেলে বা মেয়ে, তার বয়স কম, সে মিনিস্ট্রি কী করে চালাতে জানেই না, তাকে মিনিস্ট্রি দিলে তো হবে না, আপনাকে তো সঠিক বুদ্ধি দিতে পারবে না। তো শেষে আমি আর কিছু বলতে চাচ্ছি না। বিএনপি উন্নয়ন করবে আপনার নেতৃত্বে, বিএনপি স্থিতিশীল একটা অবস্থায় যাবে আপনার নেতৃত্বে, বিএনপি একটা সুন্দর সংসদ হবে, বিএনপি সুন্দর একটা মন্ত্রী পরিষদ হবে, বিএনপির দ্বারা সুন্দর একটা ডিফেন্স তৈরি হবে বাংলাদেশের, বিএনপির দ্বারা একটা সুন্দর পুলিশ বাহিনী হবে যারা আইন শৃঙ্খলা রাইসারদেরকে রক্ষা করবে, বিএনপির দ্বারা সুন্দর একটা একগুচ্ছ ডাক্তার তৈরি হবে যারা হামের চিকিৎসা করবে। আশ্চর্য এক দেশে বসবাস করি, বাচ্চাদের হামের টিকা দেওয়া হয় না। ডাক্তার ইউনূসের সময় শুনি যে ওই সময় হামের টিকার কথা বলছে ইউনিসেফ, অথচ বাচ্চাদের হামের টিকা দেয় না। ছোটো ছোটো কোমলমতি বাচ্চা, ফুলের মতো বাচ্চা, তারা মারা যায়। খারাপ লাগে দেখেই কথাগুলি বলতেছি। তো ভুল থেকেই মানুষ শিক্ষা অর্জন করে। তো ধীরে ধীরে বাংলাদেশ আপনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে, আপনাকে শক্ত হতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, আমর হোক, বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক, আমাদের নাটোরের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুরুভাই তার মেধা বুদ্ধি দিয়ে নাটোর তথা বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতি করে যাবেন, এই প্রত্যাশা রাখি। এ বলে আমি আমার কথা শেষ করছি।